এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। আনিকা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আনিকা একটু আগে কত কথা বলল, বারবার আনিকার কথাগুলো কানে বাজছে। আমি সেখান থেকে চলে আসতে লাগলাম। আজকে হেঁটেই যাচ্ছি আর ভাবছি আনিকা তো আমাকে ঠিকই বলেছে, আমি এখন বিবাহিত। আনিকার সাথে তো এখন আমার রিলেশন রাখা উচিত হয়নি। নীলাকে যেহেতু বিয়ে করেছি, আমার উচিত নীলার সাথে নিজেকে মানিয়ে নেওয়া। হ্যাঁ, আজ থেকে নীলাকে সুস্থ করার পুরোপুরি চেষ্টা করব। এতদিন আনিকার জন্য নীলার প্রতি তেমন নজর দেওয়া হয়নি, কিন্তু আমারই ভুল ছিল বিয়ের পর আনিকার সাথে রিলেশন রাখা। না না, আনিকাকে নিয়ে আর ভাববই না। আনিকা নিজেই আজ আমার জীবন থেকে চলে গেছে, আমিও আর আনিকার কথা ভাববো না। আনিকা তো বলেই গেল আগামী মাসে নাকি তার বিয়ে। আমি হেঁটে হেঁটে বাসায় চলে এলাম। বাসায় এসে আমার কাছে যে চাবিটা ছিল সেটা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। নীলাকে খুঁজতে লাগলাম। নীলাকে দেখি শুয়ে আছে। এতদিন নীলাকে তেমন ভাবে দেখিনি, আজকে কেন জানি নীলাকে পিচ্চি মেয়েদের মতো লাগছে। যাই হোক, আমি নীলার রুম থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। 7 দিন পর এখন নীলার আমার মধ্যে একটু বন্ধুত্ব তৈরি হয়েছে। নীলাকে দেখে আমি আনিকাকে ভুলে থাকতে চেষ্টা করি, যদিও আনিকার কথা বারবার মনে পড়ে। আর যখনই আনিকার কথা মনে পড়ে কিছুই আর ভালো লাগে না। আজকে অফিস থেকে ফেরার সময় নীলার জন্য 1 বোতল মদ নিলাম, সাথে ফুচকা। শুনেছি নীলা আগে ফুচকা খেতে খুব পছন্দ করত, তাই সাথে নিয়ে নিলাম। আর হ্যাঁ, একটা কথা, নীলা এখন খাওয়ার জন্য তেমন ব্যাকুল হয় না। এমন তো হয়েছে আগের রাতে নিয়ে গেছি, সেটা সেদিন না খেয়ে পরের দিন খেয়েছে। অনেকদিন দেখেছি খায়নি। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই নীলা এসে দরজাটা খুলে দিল। আমি নীলার হাতে কোনো কিছুই দিলাম না, আগে গিয়ে আমি চেঞ্জ করে নিলাম। নীলা বসে টিভি দেখছিল। আমার জিনিসগুলো নিয়ে নীলার কাছে আসলাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, জানি না কাজ করবে কিনা, তবে একবার আমার ব্রিটিশ মার্কা বুদ্ধি কাজে লাগালে খারাপ হয় না। আমি নীলার কাছে গেলাম, বললাম, আচ্ছা নীলা, ফুচকা তোমার কেমন লাগে? এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। এখন কি তোমার ফুচকা খেতে ইচ্ছা করছে? ইচ্ছা মানে এখন যদি আমার সামনে ফুচকা থাকতো গপ গপ করে খেয়ে ফেলতাম। আমি তোমাকে ফুচকা এনে দিতে পারি, কিন্তু তার আগে তোমাকে প্রমিস করতে হবে আজকে আর মদ খেতে চাইবে না। না, সেটা দরকার নেই, তুমি আমার মত দাও। আমি তখন নীলাকে বোতল দিয়ে ফুচকাগুলো বের করলাম। নীলা কেমন জানি ফুচকাগুলো দিয়ে তাকিয়েছিল। কি হলো, অমন করে কি দেখো? না কিছু না। তাও তাকিয়ে আছে। আমি একটা মাত্র মুখে দিয়েছি, নীলা আমার হাত থেকে সবগুলো ফুচকা কেড়ে নিয়ে নিল। এটা কি হলো? তুমি আমাকে দেখে দেখে ফুচকা খাচ্ছ কেন? আমার খেতে ইচ্ছে করে না বুঝি? যদি খেতে ইচ্ছাই হতো তাহলে তো তুমি মদ না খেয়ে এটাই কেড়ে নিতে। আচ্ছা, আমি আজকে মদ খাবো না। এই নাও, তুমি এটা নিয়ে যাও, আমি ফুচকাগুলো খাবো। আহা, আমার বুদ্ধি কাজে লেগেছে তাহলে। নীলা আজকে নিজেই মদের বোতল আমার হাতে দিয়ে দিল। এখন থেকে নীলার জন্য রোজ ফুচকা নিয়ে আসবো। আমি মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছি আর নীলা ফুচকা খাচ্ছে, আর আমি হা করে তাকিয়ে দেখছি। এই, তুমি অমন করে কি দেখছো? খাবে? আমি তো হা করে তাকিয়েছিলাম। হঠাৎ নীলা একটা ফুচকা আমার গালের মধ্যে ঠুসে দিল। এই প্রথম নিজেকে বিবাহিত মনে হচ্ছে। নীলা আবার খেতে শুরু করে দিয়েছে। ফুচকা শেষ করে নীলা বলল, এই তুমি কি করে জানো আমি ফুচকা খেতে ভালোবাসি? সেটা তোমার না জানলেও চলবে। চলো এখন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার আবার সকাল সকাল অফিস আছে। হ্যাঁ চলো, কিন্তু তরকারি তো নেই, খাবো কি? তুমি অপেক্ষা করো, আমি একটু পরেই তরকারি রান্না করে নিয়ে আসছি। আহারে আমার জীবন, বিয়ের পর বউ কোথায় আমাকে রান্না করে খাওয়াবে, তা না আমাকে রান্না করে খাওয়াতে হয়। আমি রান্না করতে চলে গেলাম। কিছুক্ষণ পর নীলাও আসলো। আমি তরকারি কাটছিলাম, নীলার দিকে তাকিয়ে তাকিয়ে কাটছিলাম। হঠাৎ যা হবার তাই হয়ে গেল, আঙুল কেটে ফেলেছি। নীলা দাঁড়িয়েছিল দরজার পাশে, আমার মুখ দিয়ে আও শব্দ বের হলো। এই কি হলো তোমার? আমি তখন আঙ্গুল উঁচু করে নীলাকে দেখালাম। নীলা সেখান থেকে ছুটে এসে আবার আঙ্গুল নিজের মুখে পুরে নিল। আহ, কি যে ভালো লাগছে না, বলে বোঝানো যাবে না। কিছুক্ষণ পর, উফ, দিল তো আঙ্গুলটা কেটে।
এখন রান্না হবে কিভাবে? আরে তুমি চিন্তা করো না, আমি ঠিক রান্না করে নিতে পারবো। হয়েছে, থাক, তোমাকে আর রান্না করতে হবে না। চলো আগে তোমার আঙ্গুল বেঁধে দিই। তারপর তারপর আর কি, আজকে আমাকেই রান্না করতে হবে। নীলা আমাকে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসলো। নীলায় আমার আঙ্গুল চেপে ধরে আছে, আর আমি নীলার দিকে তাকিয়ে আছি। নীলাকে দেখে মনে হচ্ছে একটা চিন্তার ছাপ ভালোভাবেই লক্ষ্য করতে পারছি। নীলা আমাকে বসিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর নীলা আবার চলে আসলো, হাতে স্যাভলন আর তুলো আর কাপড়। আমার আনিকার কথা মনে পড়ে গেল। আনিকাও ঠিক এমন ভাবে আমার জন্য নিজের কাছে সব কিছু রাখতো। নীলা তুলো দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, আর আমি ব্যথায় আ উ এমন করছি। ওই, তুমি পিচ্চিদের মতো অমন করছো কেন? ব্যথা লাগছে, কি করবো? একটু সাবধানে কাজ করলেই তো আর হাত কাটতো না। এখন বোঝো কেমন লাগে? ওই, আমার খুব ব্যথা করছে, একটু আস্তে আস্তে করো না। একদম চুপ করে থাকো, বেশি কথা বললে না আরো ব্যথা দেবো। আজকে তোমার জন্য আমাকে রান্না করতে হবে। থাক তাহলে, আজকে আর রান্না করতে হবে না। না হবে না? না খেয়ে থাকবে নাকি? একদিন না খেয়ে থাকলে কি আর এমন হবে? সারাদিন কাজ করো, এখন যদি খেয়ে ঘুমিয়ে পড়ো রাতে ঘুম হবে না, যার ফলে আগামীকাল অফিসে কাজ করতে পারবে না। নীলার কথা বলা শেষ করতে করতেই ব্যান্ডেজের কাজ শেষ করে ফেলেছে। এখন চুপচাপ বসে থাকো, আমি রান্না করে নিয়ে আসছি। নীলা চলে গেল, আর আমি টিভিতে আমার প্রিয় মোটু পাতলু দেখতে লাগলাম। কিছুক্ষণ পর নীলা এসে বলল, এই, তুমি বাচ্চাদের মতো কি দেখছো? কেন, আমার প্রিয় মোটু পাতলু? তুমি এখনো সত্যি পিচ্ছি আছো? চলো খেতে চলো। হ্যাঁ চলো। আমরা খাবার টেবিলে বসে আছি। নীলা মুরগির মাংস বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করেছে। আহা, কি সুন্দর যে ঘ্রাণ বের হচ্ছে। নীলায় খাবার বেড়ে দিল, খেতে লাগলাম। তরকারি এত ভালো হয়েছে যে এখন একটু বেশি খেয়ে ফেলেছি। এখন পেট ব্যথা করছে। যাও এইবার ঘুমাও গিয়ে। তুমি কি করবে? আমি এখন টিভি দেখবো, তারপর ঘুমাবো। আচ্ছা, টিভি দেখে ঘুমিয়ে পড়ো। এই কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। নীলার আচরণ দিন দিন উন্নত হচ্ছে। আগের মতো পাগলামি আর করে না, নিজেকে একটু গুছিয়ে রাখে। বাসা সুন্দর করে সাজাতে না পারলেও কিছুটা গুছিয়ে রাখে। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে নীলাকে ডেকে তুললাম, কারণ নীলাকে যত বেশি আমার সঙ্গ দেব, নীলা হয়তো তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কি হলো, এত সকাল সকাল আমাকে ডেকে তুললে কেন? যাও, আগে ফ্রেশ হবে তারপর বলছি। নীলা ফ্রেশ হতে চলে গেল। হ্যাঁ, এই তো বের হয়েছে। হ্যাঁ বলো, কি বলবে? আমি আগে থেকে হাতে চিরুন নিয়ে দাঁড়িয়েছিলাম। আসো, এখানে বসো। নীলা খাটের সাথে হেলান দিয়ে বসলো, আর আমি খাটে বসলাম। নীলার চুলগুলো একদম এলোমেলো ছিল, দেখে মনে হচ্ছে অনেকদিন চুল আছড়াইনি। আমি নীলার চুলে চিরুনি জ্বালাচ্ছি, আর নীলা বলছে, লাগছে তো, আস্তে। চুলগুলো কি অবস্থা করেছ? তাই বলে তুমি আমাকে এভাবে ব্যথা দিলে? দিব, একদম জটলা পাকিয়ে ফেলেছো। উফ, আস্তে। কিছুক্ষণ পর আমি নীলাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বললাম, দেখো তো এখন তোমাকে কেমন লাগছে? একদম পেতনির মতো লাগছে। এখন থেকে নিজেকে একটু গুছিয়ে রাখবা। এই শোনো না, আমার না ঘুরতে যেতে ইচ্ছে করছে, আমাকে নিয়ে ঘুরতে যাবে একটু? অনেকদিন পর কেউ ঘুরতে যাওয়ার কথা বললো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তোমার সমস্যা হলে থাক। না, সমস্যা নেই, তুমি রেডি হয়ে থেকো, আজকে বিকেলবেলা আমরা ঘুরতে বের হবো। এই কথা বলে আমি ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। কিছু খেলাম না, নীলাকে বলে বের হলাম সে যেন একটু কষ্ট করে রান্না করে খায়। আসলে খেতে ইচ্ছে করছিল না। আনিকার কথা মনে পড়লেই আমার এমন হয়। আবার নীলার মুখ যখন দেখি আনিকার কথা ভুলে যাই। অফিসে গিয়ে কাজে মন দিলাম। কিছুক্ষণ কাজ করার পর নীলার বলা কথা মনে পড়ে গেল। আমি কাজ বাদ দিয়ে বসের কাছে চলে গেলাম। স্যার, আসবো? হ্যাঁ আসুন। আমি বসের কেবিনে প্রবেশ করলাম। স্যার, আজকে বিকেলবেলা আমার ছুটি লাগবে। সেটা না হয় পাবেন, কিন্তু কেন লাগবে সেটা বললে ভালো হতো। পড়ে গেলাম মহা ঝামেলায়। এখন আমি বস কি বলি, কিভাবে বলি? আজ বউকে নিয়ে বাইরে ঘুরতে যাব। স্যার, না মানে বাসায় কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আচ্ছা, বলতে হবে না, আপনি টাইম যেতে পারেন। আর শুনুন, বয়স তো অনেক হলো, এবার বিয়ে করে নিন। বসের কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আমি তো বিয়ে করেই নিয়েছি, কিছুদিন পর সবাইকে জানিয়ে দেবো। বসকে বিদায় জানিয়ে আমি আমার ডেস্কে চলে গেলাম। বিকেল 4টায় আমি অফিস থেকে বের হলাম। আমি নীলাকে ফোন করে বলে দিলাম সে যেন রেডি হয়ে থাকে।
তারপর আমি বাসায় চলে গেলাম। কিন্তু এ কি, নীলা এখন সাজুগুজু করছে? আই আল্লাহ রে, বাসায় আসতে আমার 1 ঘন্টা সময় লাগতো, আর এই মহারানীর এখনো কিছুই হয়নি। কি ব্যাপার, তুমি এখন রেডি হওনি? এই তো হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট লাগবে। আচ্ছা, তুমি রেডি হতে থাকো, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আর শোনো একটু তাড়াতাড়ি করবে কিন্তু। তারপর আমি আমার রুমে এসে গোসল করলাম, তারপর চেঞ্জ করলাম, রেডি হয়ে নিচে এসে দেখি নীলা তখনও হয়নি। এখন বুঝেন, মেয়েদের 10 মিনিট মানে কত সময়? কি হলো, তোমার এখনো হলো না? রাত হয়ে যাচ্ছে তো। এই তো হয়ে গেছে। 30 মিনিট বসিয়ে রাখার পর ম্যাডামের সাজুগুজু শেষ হলো। তারপর দুজন বের হলাম, একটা রিক্সা নিলাম, দুজন পাশাপাশি বসে আছি। রিক্সা চলছে তার নিজের গতিতে। আচ্ছা, তোমাকে কিছু কথা বলার আছে আমার। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি ওইসব কেন পান করো? জানো না ওইগুলো কোনো ভদ্র ফ্যামিলির সন্তানরা খায় না? কি করব আমি? ওর কথা যখন মনে পড়ে আমার খুব কষ্ট হয়। আর জানো, আমি যখন আমাদের বাসায় থাকতাম আমার কেন জানি বেশি কষ্ট হতো। তাই কষ্টগুলো দূর করার জন্য আমি খেতাম। কিন্তু বিশ্বাস করো, আমার খেতে একদম ভালো লাগে না। সারাদিন কেমন জানি লাগে। আচ্ছা, যে চলে গেছে তার জন্য মন খারাপ করে কেন থাকবে? আর সে তো তোমাকে ঠকিয়েছে। আমি কিছুতেই তাকে ভুলতে পারি না। আচ্ছা, ওর কোন কোন কথাগুলো তোমার সবচেয়ে বেশি মনে পড়ে? প্রতি সপ্তাহে একবার ঘুরতে যেতাম, ওর সাথে অনেক দুষ্টুমি করতাম, সারা রাত ওর সাথে কথা বলতাম, কথা বলতে বলতে ঘুমিয়ে যেতাম। কিন্তু যেদিন আমি ওর ব্যাপারে সব জানতে পারলাম সেদিন আমার এত কষ্ট হচ্ছিল, বলে বোঝাতে পারবো না। আচ্ছা, যদি ওর কাজগুলো অন্য কেউ করে তোমার কেমন লাগবে? যেমন কি কাজ? এই ধরো, তোমার সাথে ঘুরবে, তোমার সাথে দুষ্টুমি করবে, তোমার সাথে রাতভর গল্প করবে। সেটা আমি জানি না, তবে আমার ঘুরতে অনেক ভালো লাগে। আমি লক্ষ্য করলাম নীলার চোখে পানি ছল ছল করছে। এই বোকা মেয়ে, তুমি কান্না করছো কেন? কি করব, আমার ওর কথাগুলো মনে পড়ে গেল। দেখো, ঘুরতে এসেছো, এনজয় করো, বাকি কথা বাসায় গিয়ে হবে, কেমন? হ্যাঁ সেটাই, শুধু শুধু কেন তার জন্য আমি নিজেকে কষ্ট দেব? সে তো আমাকে ঠকিয়েছে। তাহলে লক্ষ্মী মেয়ের মতো চোখের পানিগুলো মুছে ফেলো। নীলা মুছছিল না, তাই আমি নিজেই মুছে দিলাম। নীলা হয়তো কিছুটা অবাক হয়েছে, কিন্তু আমার বউ তো তাই কিছু বলতে পারে নাই। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। রিক্সা ভাড়া দিয়ে আমরা হাঁটতে লাগলাম। বেশ ভালো লাগছে, চারপাশে গাছপালা, ঠান্ডা বাতাস বইছে, সব মিলিয়ে আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু ইদানিং নীলার মতো আমারও একটা রোগ হয়েছে, আর সেটা হলো আনিকার সাথে কাটানোর দিনগুলো এমনই ছিল। আগে মাঝে মাঝে ছুটির দিনে আনিকার সাথে ঘুরতে বেড়াতাম, আমিও অনেক দুষ্টুমি করতাম, আর আনিকা তো সেই পাগলের মতো হেসে যেত। সেই দিনগুলো এখন আমি অনেক বেশি মিস করি। নীলা আমার সামনে হাঁটছে আর আমি পেছনে। হঠাৎ আমি খেয়াল করি আনিকা একটা ছেলের সাথে হাঁটছে। প্রথম বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু মেনে নিতে হলো। প্রথমে ওরা একটু দূরে দূরে হাঁটছিল, কিন্তু আমার মতো আনিকাও হয়তো আমাকে দেখেছে, তাই তখনই ছেলের হাত ধরে হাঁটতে শুরু করলো। আমিও কম নাকি, আমি কি নীলার হাত ধরলাম। নীলা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। এই, অমন করে তাকিয়ে থাকবে না তো। একা হাঁটছিলে, অনেক ছেলে তোমার দিকে কেমন করে জারি তাকিয়েছিল, তাই ভাবলাম তোমার হাত ধরে হাঁটি। আর দেখো, এখন কেউ তোমার দিকে তাকিয়ে নাই। আমি আনিকার দিকে তাকিয়ে দেখছি হাত ছেড়ে একটু দূরে দূরে হাঁটছে। এখন বুঝো ঠেলা কেমন লাগে। আমি আর নীলা পাশাপাশি হাঁটছিলাম, আর বারবার আনিকাদের দিকে তাকাচ্ছিলাম। দেখি একটা ফুচকার দোকানে গেল। নীলা, তোমার ফুচকা খেতে ইচ্ছে করছে না? হ্যাঁ, প্রচুর ইচ্ছা করছে। আমি নীলাকে সাথে নিয়ে ওই দোকানেই গেলাম, আর আনিকাদের সামনে বসলাম। ফুচকা চলে এসেছে, নীলা খেতে যাবে, তখন আমি বললাম, আমি তোমাকে খাইয়ে দেব, আর তুমি আমাকে খাইয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। আমি নীলাকে খাইয়ে দিচ্ছি, আর নীলা আমাকে খাইয়ে দিচ্ছে। আহা, বউয়ের হাতে খেতে যে এত মজা আগে জানছিল না। আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি দুষ্টুমি করে নীলার হাতে দিলাম একটা কামড়। নীলা কিছু বললো না। তারপর আমি নীলাকে খাইয়ে দিতে নীলা আমার আঙ্গুলে দিল জোরে একটা কামড়। আমার আঙ্গুল মনে হয় কেটে গেছে রে। এই, তুমি আমাকে কামড় দিলা কেন? তুমি যে আমাকে কামড় দিলা। তাই বলো তুমি আমাকে কামড় দিবা? উফ, কি ব্যথা। ভালো করেছি, অনেক ভালো করেছি আমাকে কামড় দেওয়া, তাই না? এখন বোঝো কেমন লাগে। আমরা যখন হেসে হেসে কথা বলছি, আরিকার দিকে তাকিয়ে দেখি আমাদের দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। তাতে আমার কি, ও নিজেই তো বলে গেছে আবার বউকে নিয়ে থাকতে।
অনেক ভালোবাসতাম আমি আনিকাকে, কিন্তু আনিকা তো এইভাবে কোনো রাফি নাকি সে নাকি কি ভুলভাল বুঝিয়েছে, যার জন্য সেদিন আমাকে ছেড়ে চলে গেল। আমি আর নীলা সেখান থেকে চলে এলাম। তারপর আমরা নিজেদের মতো করে ঘুরতে লাগলাম। অনেক রাত অবধি আমরা ঘুরলাম। এই রাত তো অনেক হলো, চলো এবার বাসায় যাবে। না, আর একটু ঘুরবো, আমার খুব ভালো লাগছে। কিন্তু আমার যে কাল অফিস আছে, আর কাল অফিসে না গেলে অনেক কথা শুনতে হবে। তাহলে কথা দাও আমাকে নিয়ে আবার ঘুরতে আসবে। হ্যাঁ আসবো, এইবার তো চলো। হ্যাঁ চলো। আমরা বাসায় আসার পর আমি আমার রুমে চলে গেলাম। মাত্র জুতাটা খুলেছি, তখন নীলা কোথা থেকে যেন আমার রুমে আসলো। তারপর আমাকে ছড়িয়ে ধরলো, আর আমি তো একদম বোকা হয়ে গেলাম নীলার এমন কর্মকাণ্ডে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। জানো, অনেক দিন পর আমার এত ভালো লাগছে যা আমি বলে বোঝাতে পারবো না। আমি তো হ্যাবলার মতো দাঁড়িয়ে আছি। নীলা মনে হয় কিছু একটা বুঝতে পেরেছে, তাই আমাকে ছেড়ে দিয়ে লজ্জা মাখা মুখে বলল সরি। তারপর দৌড়ে রুম থেকে চলে গেল, আর আমি ক্যাবলার মতো দাঁড়িয়ে আছি। আহা, আমার তো ভালো লাগে কেন রে। আমি রুম থেকে বের হলাম, নীলাকে দেখি টিভি চলছে। আমি নীলার কাছে চলে গেলাম। নীলা সোফায় বসে আছে, আর আমি নীলার পাশেই সোফায় হেলান দিয়ে বসে পড়লাম। নীলার দিকে তাকিয়ে দেখি মিট মিট করে হাসছে। তোমাকেও অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? আমাকেও এত সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আবার হাসছে। নীলার হাসি দেখে আমারও খুব হাসি পাচ্ছে। সেদিনের পর থেকে আমি নীলার সাথে রোজ রাতে গল্প করতাম, মাঝে মাঝে ঘুরতে বের হতাম। চলে গেছে 2 মাস। এখন তো আমাদের মাঝে বন্ধুত্ব বেশ ভালোই, তবে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আমিও চাই না, আর নীলাও কখনো এইসব ব্যাপারে কথা বলে না। আর হ্যাঁ, নীলা এখন একদম মদ খায় না, নেশা করা প্রায় ছেড়ে দিয়েছে। কিন্তু নতুন একটা নেশা শুরু করেছে, সেটা হলো তার জন্য প্রতিদিন ফুচকা নিয়ে আসতে হবে। আর এখন নীলায় বাসায় সব কাজ করে, রান্নাটাও করে। রাতে অফিস থেকে বাসায় ফিরেছি। এই শোনো, কাল আমার এক বান্ধবী আসবে, তুমি কিন্তু কাল বাসায় থাকবে। না না, সেটা পারবো না। কাল অফিসে অনেক জরুরি কাজ আছে। নীলা আমাকে অনেক জোর করেছিল, কিন্তু আমাকে রাজি করাতে পারেনি। পরের দিন অফিসে যাব, কিন্তু এ কি, নীলা রান্না করেনি, আমার সাথে কথাও বলছে না। আমার আবার অফিস যেতে হবে, তাই সেই ব্যাপারে আর কথা বললাম না। অফিস যাবার পর শুনি অফিস নাকি লাঞ্চ টাইমে ছুটি হয়ে যাবে। অফিসের ইলেকট্রনিকের কিছু কাজ হবে তার জন্য। আমি কাজ করছিলাম, তখন আমার সহকর্মী মেঘা আসলো। আমাদের মাঝে ভাই বোনের সম্পর্কের মতো সম্পর্ক। ভাইয়া কিছু কথা বলবো। হ্যাঁ বলো, কি বলবে? আসলে ভাইয়া, আজকে আমার ওর সাথে ফার্স্ট বাইরে কোথাও দেখা হবে। ভাইয়া আপনি একটু আমার সাথে যাবেন? আমি তো ভয় পাচ্ছি। মনে মনে ভাবলাম অফিস যেহেতু আগে ছুটি হবে, তাহলে সাহায্য করা যেতেই পারে। হ্যাঁ যাব, কখন যেতে হবে? অফিস ছুটি হবার পরেই আমরা বের হব। আচ্ছা ঠিক আছে। কথা মতো আমরা এখন কফি শপে বসে আছি। কি ব্যাপার, তোমার উনি আসছে না কেন? ও আসছে, আমি ফোন দিয়েছিলাম। আমি আর মেঘা কথা বলছিলাম, তখন আমার চোখ গেল আমার মুখোমুখি একটা চেয়ারে নীলা বসে আছে, আর আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে গিলে খেয়ে ফেলবে। আমি কি ভুল দেখছি নাকি? নীলা এখানে আসবে কিভাবে? নীলা তো এক ফ্রেন্ডের সাথে এখন বাসায় আড্ডা দিচ্ছে। আমি নীলাকে ফোন দিলাম, কিন্তু ও মা, আমার সামনে যে নীলা বসে আছে সেই নীলায় হাতে ফোন নিয়ে নিয়েছে। নীলা সেখান থেকে রাগী মুড নিয়ে উঠে চলে গেল, আর যাবার সময় এমন ইঙ্গিত দিয়ে বুঝিয়ে গেল, আজকে বাসায় আসো চান্দু, তোমার খবর আছে। আমারও খুব ভয় করছে, তাই আমি মেঘাকে বললাম আমার জরুরি কিছু কাজ আছে, আমাকে এখনই বাসায় যেতে হবে। মেঘা আমাকে অনেকবার থাকতে বললো, কিন্তু আমি আমার জ্বালায় বাঁচি না। আমি থাকবো মেঘাতে প্রেম দেখতে। আমি উঠে রিক্সা নিয়ে চলে গেলাম। বাসায় এসে দেখি দরজা এখনো বাইরে থেকে আটকানো, তার মানে নীলা এখনো বাসায় ফেরেনি। গেল কোথায় মেয়েটা? আমি ফোন দিলাম, নীলা বলল বাসায় যাচ্ছে। নীলা মনে হয় জানে না আমি বাসায় চলে এসেছি। নীলা আসছে না, আর দুপুর টাইম আমারও ঘুম পাচ্ছে, তাই আমি গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন ঘুমিয়ে পড়েছি সেটা আমি নিজেও জানি না। কি শান্তিতে যে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কেউ আমার গায়ে পানি ঢেলে দিল। আমি চোখ মেলে চেয়ে দেখি নীলা আমার দিকে অগ্নি চোখে চেয়ে আছে। আমার তো খুব লাগছে, আর নীলার মুখে রাগে লাল হয়ে গেছে। আমি কিছু বলবো সেই সাহসটাও পাচ্ছি না। নীলা আমার শার্টের কলার ধরে টেনে বিছানা থেকে তুললো। ওঠ, আজকে তোর একদিন কি আমার একদিন।
এই তুমি এমন করছো কেন? আমার কি দোষ? আমি কি করেছি? ছেড়ে দাও বলছি। তোকে তো আজ কিছুতেই ছাড়া যাবে না। আমাকে কাজ দেখানো হয়, আমাকে। আর কি করা হয়? মেয়েদের নিয়ে কফি খেতে যাওয়া হয়। তাই তো বলি, তুই এত অফিস অফিস করিস কেন? আজকে সেটা বুঝতে পারলাম। লুচ্চা, তুই অফিসে গিয়ে লুচ্চামি করিস, তাই না? আমি তো নীলার কথা শুনে পুরোই হাঁদা হয়ে গেছি। এখন যদি কিছু বলি, মায়ের শুরু হলেও হতে পারে। খুব রেগে আছে আমার বউটা। বলা হয়নি, নীলার সাথে সময় কাটাতে কাটাতে আমি নীলাকে ভালোবেসে ফেলেছি। দেখো, তুমি যা দেখছো সবই ভুল দেখেছো। হ্যাঁ, এখন তো সেটাই বলবি, লুচ্চা কোথাকার। দেখো, ভুল ভাবছো আমাকে। এইসব বলা ছাড়া অন্য কিছু বললেই কয়েকটা পড়বে। এই ছাড়ো, আমার লাগছে তো। আমারও অনেক লেগেছে যখন দেখেছি তুই আমাকে মিথ্যা বলে ওই মেয়ের সাথে বসে কফি খাচ্ছিলি। বিশ্বাস করো, আজ তার বয়ফ্রেন্ডের সাথে প্রথম বাইরে দেখা হচ্ছে, তাই নাকি তার ভয় হচ্ছিল, সেই জন্য আমাকে নিয়ে গেছিল। ও, তার মানে এখন ঘটক হয়েছিস, তাই না? আচ্ছা, একটা কাজ করিস, ঘটকালি করে যা পেয়েছিস আজকে সেটা দিয়ে খেয়ে নিস। আজকে বাসায় তোর খাওয়া বন্ধ। এই প্লিজ, এটা করো না, আমার আবার ক্ষুধা সহ্য হয় না। তাতে আমার কি? তুই আজকে বাসায় খেতে পারবি না, ব্যাস। সত্যি আজকে আমার খাওয়া বন্ধ করে দিলে? হ্যাঁ দিলাম। তোর মতো লুচ্চা একবেলা না খেলে কিচ্ছু হবে না। নীলা তারপর আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আর এই মেয়েটার এত রাগ করার কি দরকার ছিল বুঝি না। নীলা আমাকে একদম ভিজিয়ে দিয়েছে, সাথে আমার বিছানাও। তাই শুয়ে না থেকে বিছানার সব কিছু নিয়ে ছাদে চলে গেলাম। সেগুলো ছাদে মেলে দিয়ে এসে আমি গোসল করতে ঢুকলাম। গোসল শেষ করে বাইরে বেরিয়ে রুমের মধ্যে সুন্দর ঘ্রাণ পেলাম। তাহলে আজকে বাসায় বিশেষ কিছু রান্না হচ্ছে। আমি রান্না করে গেলাম। নীলা কোমরে কাপড়ের আঁচল গুজে রান্না করছে, একদম ঘরনি। এই, আজকে কি রান্না হচ্ছে? সে যাই রান্না হোক, সেটা তোরে বলবো কেন? আমার জন্য কি কিছুই রান্না হবে না? না, আজকে কিছু রান্না হবে না। তাহলে তুমি যাও, আমি আমার রান্না করে নিতে পারবো। বাইরে কোথায় গিয়ে রান্না কর, এটা আমার রান্নাঘর। এই, এইটা তোমার রান্নাঘর হলো কবে থেকে? হ্যাঁ, যেদিন থেকে আমি এই বাসায় এসেছি সেদিন থেকে। আমি তো নীলার কথা শুনে হাঁ হয়ে গেলাম। এখন থেকে এত অধিকার বোধ, আল্লাহ জানেন আমার পরে কি হবে। আমি আর কথা বললাম না, কারণ নীলার রাগ বেড়ে যেতে পারে। ভাবলাম রাগ করে হয়তো বলছে, খাবার সময় ঠিকই দেখে নেবে। আমি আমার রুমে গিয়ে ফোনে গান শুনতে লাগলাম। কিন্তু এ কি, 1 ঘন্টা হয়ে গেল আর নীলা এখনো আমাকে ডাকতে আসলো না। এদিকে আমারও অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি নিজেই চলে গেলাম। এ কি, নীলা একা বসে আছে। তাই আমি গিয়ে একটা চেয়ারে বসলাম। দাও, আমাকে খাবার দাও। খাবার? কিসের খাবার? আজকে তোর কোনো খাবার নেই। আর তুই বাসা থেকেও বের হবি না। বাসা থেকে বের হলে ট্যাং ভেঙে রেখে দেবো, এই বলে রাখলাম। কিন্তু আমার তো খুব ক্ষুধা লেগেছে। তো আমার কি? আমি তোর জন্য রান্না করি নাই, আমি একাই খাবো। এই বলে নীলা প্লেটে খাবার বাড়তে লাগলো। আমার একটা বদ অভ্যাস আছে, আর সেটা হলো যখন আমার প্রচুর ক্ষুধা লাগে অল্পতেই বেশি রাগ উঠে যায়। আমি টেবিলে রাখা একটা প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, যা, খেলাম না তোর হাতে রান্না, তুই রান্না করেছিস, পেট পুড়ে খা। এই কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। সবকিছুর একটা সীমা থাকে, যেখানে আমি কোনো দোষই করিনি সেখানে কিনা আমাকে না খেয়ে থাকতে হবে। থাকবো, আমি না খেয়েই থাকবো। ঘুমিয়ে পড়লাম। কখন যে রাত হয়ে গেছে আমার খেয়ালই নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বেজে গেছে। এত ঘুমাইলাম, ভালোই হলো, কাল কাজ ভালোভাবে করা যাবে। কিন্তু পেট প্রচণ্ড জ্বালা করছে। আমি গিয়ে পানি খেলাম, কিন্তু তাও কিছুতেই কিছু হচ্ছে না। আমি আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি নীলা হাতে প্লেট নিয়ে আমার রুমে আসলো, আমার পাশে বসলো। কি ব্যাপার, রাত তো অনেক হলো, খেতে যাওনি কেন? আমার খিদে নাই, তাই। এই নাও, তোমার খাবার এনেছি, তুমি খেয়ে নাও। না, আমি খাবো না। এই প্লিজ, তুমি খেয়ে নাও না। বলছি তো খাবো না। তোমার রান্না করা খাবার তুমি নিজেই খেয়ে নাও। কিছু বলার আগেই নীলা আমার মুখে ভাত পুরে দিয়েছে। এখন চুপচাপ খাবে, কোনো কথা বলবে না। আহা, বউ আমাকে খাইয়ে দিল, কত মজা, কত মজা। নীলা আমাকে খাইয়ে দিতে লাগলো, আর আমি পিচ্ছি বাচ্চাদের মতো খেতে লাগলাম। খাওয়ার এক পর্যায়ে, এই, তুমি খেয়েছো? তোমার চোখ মুখ অমন লাগছে কেন? হ্যাঁ, আমি খেয়েছি। আমি বেশ বুঝতে পারছি নীলা খাইনি। এই, তুমি খাওনি কেন? এমনি, তুমি খাও তো চুপচাপ। না, আমি খাবো না। আগে বলো, তুমি খাওনি কেন? নীলা তখন প্লেট রেখে আমাকে জড়িয়ে ধরলো। তুমি আমার চোখের ভাষা বুঝতে পারলে কিভাবে? ভালোবাসলে সব পারা যায়। এই, তুমি কি বললে?
আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ অনেক ভালোবাসি। নীলার কথা শুনে আমিও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এখন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক হবে। আচ্ছা, কার কোন গানের কথা মনে পড়ছে একটু বলে দিবেন প্লিজ। আমি নীলাকে জড়িয়ে ধরে বললাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে আগে বললে না কেন? যদি তুমি রাগ করো তাই সাহস পাইনি। কেন আমি রাগ করবো কেন? গাধা একটা, কিচ্ছু বোঝে না। দেখো নাই, তোমার সাথে থাকতে থাকতে আমি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ তা দেখেছি, কিন্তু এটা তো বুঝতে পারি নাই তুমি আমাকে ভালোবাসো। তুই বুঝবিও না, গাধা। আমি গাধা হলে তুমি গাধি। কিছুক্ষণ নীরবতা, তারপর এই বাকি খাবারগুলো তাড়াতাড়ি শেষ কর তো। তুমি খাবে না? খাবো, যদি আমাকে খাইয়ে দাও। তারপর নীলা আমাকে আর আমি নীলাকে খাইয়ে দিতে লাগলাম। এভাবে শুরু হয়েছিল আমাদের সাংসারিক জীবন। আমরা খুব ভালোই আছি। এখন আমি মামার ব্যবসা সামলাই, আর বাসার সবাই আমাদের ছোট মেয়েকে সামলাই। খুব দুষ্টু হয়েছে আমাদের মেয়েটা। বিয়ের 2 বছরের মাথায় আমাদের মেয়ে দুনিয়াতে আসে। 4 বছর পর আমি, নীলা, আমাদের মেয়ে আর আনিকা, তার স্বামী, তাদের সন্তান এখন একটা কফি শপে বসে আছি। সবাই কথা বলছিলাম। আনিকার স্বামী আমাদের নিমন্ত্রণ করেছিল, কিছু কথা হয়েছে, সেগুলো হলো। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আনিকাকে তখন ছেড়ে দেওয়ার জন্য। এমন একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর নীলা আনিকাকে বলেছিল, আপু, তুমি যদি সেদিন ওকে অমনভাবে কথাগুলো না বলতে, তবে হয়তো আজকের এই দিন আসতোই না। সত্যি আমি অনেক অনেক বেশি খুশি ওর মতন স্বামী পেয়ে। খুব ভালো আছি আমরা। এই দেখো আমাদের ভালোবাসার ফসল। জানো, খুব দুষ্টু হয়েছে, একদম ওর আব্বুর মতো সারাদিন দুষ্টুমি করে। আরো অনেক কথা হলো। এক কথায় কেউই এখন অখুশি নেই। যে যার পরিবার স্বামী স্ত্রী নিয়ে অনেক ভালো আছে।